এবছরও বাজেট ঘাটতি মেটাতে উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আরও বিষয়ে আমরা প্রতিবেদনে দেখলাম যে ঋণ সঞ্চয়পত্র কেনার থেকে বেশি ভাঙানোর প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? ধন্যবাদ। আসলে এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে যে হঠাৎ করে মানুষ কেন এত বেশি সঞ্চয়পত্র ভাঙছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এরকম হয়তো অনেকগুলো সঞ্চয়পত্র আছে, মানে 3 থেকে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে। তবে মানুষ সাধারণত সঞ্চয়পত্র ভাঙতে চান না যদি মেয়াদটা শেষ না হয়, তার কারণ মেয়াদ শেষের আগে ভাঙালে তখন কিন্তু সুদের হার কম পাওয়া যায়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অন্যান্য অনেক অল্টারনেটিভ প্রোডাক্ট বাজারে বের হয়েছে, মানে এখানে ট্রেজারি বিল বা লং টার্ম বন্ড সেগুলো কিন্তু আগে এরকম ছিল না, বা এত অ্যাট্রাকটিভ ছিল না, এত ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল না। এখন দেখা যাচ্ছে যে এই সঞ্চয়পত্রের চাইতে ওগুলোতে আবার সুদের হার অনেক বেশি, বিশেষ করে যে ট্রেজারি বিল এবং বন্ড দুটোতেই অনেক বেশি সুদের হার। তো সুতরাং মানুষ ওইদিকে ঝুঁকছে। আবার কিছু কিছু ব্যাংক কিন্তু এখন ক্যাপিটাল ক্রাঞ্চে ভুগছে, যার ফলে তাদের এখন চিন্তা ভাবনা হলো যে কীভাবে বেশি করে আসলে আমানত নেওয়া যায়, এবং ভালো সুদের হারও তারা দিচ্ছেন এফডিআরে। তো যার ফলে এই অল্টারনেটিভ প্রোডাক্ট রয়েছে। আর এই সঞ্চয়পত্রে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, মানে কিছু কিছু জায়গাতে এজ লিমিট রয়েছে, আবার একই সঙ্গে পেনশনার সঞ্চয়পত্র দিয়ে হয়তো এজ লিমিট, এবং একই সঙ্গে যে হয়তো পারিবারিক সঞ্চয়পত্র বা 3 মাস সঞ্চয়পত্র, এগুলোতে আবার দেখা যায় কি যে সবাই আসলে এটা করতে পারেন না, নারীদের জন্য কিছু আছে। তো এগুলো সব মিলিয়ে আসলে যেহেতু একটা রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট আছে, তো এই কারণে কিন্তু মানুষ এখন আস্তে আস্তে কম উৎসাহিত হচ্ছে। এবং একই সঙ্গে আবার যেহেতু টিআইএন এটা দিতে হয়, এবং একই সঙ্গে যেহেতু আমি এখানে আমাদের যে ট্যাক্সের কাগজপত্র এগুলো দিতে হচ্ছে, যে সাবমিশনের ওই সার্টিফিকেটটা দিতে হয়, তো সুতরাং মানুষ আর ওইভাবে আসলে এখন ইন্টারেস্টেড হচ্ছে না আর কি ওইভাবে। তো আমি মনে করি যে অল্টারনেটিভ প্রোডাক্টের অ্যাট্রাকটিভনেসটাই হলো সবচেয়ে বড় কারণ এখানে। একদিকে আমরা যেমন দেখছি যে উচ্চ মূল্যস্ফীতি, তার সাথে আমানতের সুদহার, সঞ্চয়পত্রের সুদহার, এই সব কিছু বিষয় নিয়ে মানুষ আসলে কোন দিকটায় নজর দেবে কিংবা কোন দিকটায় জোর দিবে? এখন আসলে মানুষের হাতে সঞ্চয় কমে গেছে। ইনফ্যাক্ট এই যেহেতু লং টার্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, এবং একই সঙ্গে যেহেতু বিনিয়োগ কম, এখানে মানুষের আয় কম, বা একই সঙ্গে যেহেতু নতুন ব্যবসা বাণিজ্য এগুলো সুযোগও কমে যাচ্ছে, প্রবৃদ্ধিও কম, তো সব মিলিয়ে মানুষের হাতে এমনিতে সঞ্চয় যেহেতু কম, সুতরাং এই কম সঞ্চয়টাকে তারা সবচেয়ে ভালো কোনো একটা বিনিয়োগের উৎস কোথায় আছে, তো সেটা তারা খোঁজ করে থাকেন। এখন অনেক ব্যাংকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এফডিআরে বেশ ভালো একটা রেট দিচ্ছেন। এটা একটা। আর একটা হচ্ছে কি যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিনিয়োগ যেগুলো আসলে সঞ্চয়পত্র আগে করা হতো, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন এই ট্রেজারি বিল বা লং টার্ম বন্ডের দিকে যাচ্ছে, যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে যে যেমন 11.60% কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রেজারি বিলে, আবার যেখানে লং টার্ম বন্ডে 12%-এর উপর চলে গেছে, তার তুলনায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সঞ্চয়পত্রে সেরকম সুদের হার নেই, বা একই সঙ্গে যে প্রথম বছরগুলোতে সুদের হার অনেক কম থাকে। আমরা যেমনটা দেখছিলাম যে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে, মূল্যস্ফীতির চাপ একদিকে, অন্যদিকে সঞ্চয়পত্রের উচ্চ সুদহার, আমানতের উচ্চ সুদহার, মূল্যস্ফীতির যে চাপে এখন মানুষ রয়েছে, সবকিছু মিলে মোকাবিলায় করণীয়টা কি? আসলে মূল্যস্ফীতির যে চাপ সেটা মোকাবেলার জন্য কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে, যেমন কন্ট্রাক্টেশন মনিটারি পলিসি এটা একটা, তারপরে ঋণের সুদের হার অনেক বেশি করেছি, এবং সব মিলিয়ে যে বাজারে অর্থের প্রবাহ সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তারপরেও খুব বেশি কাজ হচ্ছে না, কিন্তু এখন উৎপাদনের খরচটা বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের খরচ বেশি, তো এটাও কিন্তু আরেক ধরনের মূল্যস্ফীতির উপরে চাপ তৈরি করেছে। আমি মনে করি যে বাজার ব্যবস্থাপনা এখন একটা বড় উদ্দেশ্য হতে হবে, বিশেষ করে একটা কমিশন করার চিন্তা ভাবনা হচ্ছে পুরো বাজার ব্যবস্থাপনার জন্য, তো সেটা একটু দেখা যেতে পারে যে কী অবস্থা দাঁড়ায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে উচ্চ সুদের হারের যে নীতি, সেখান থেকে আস্তে আস্তে সরে আসতে হবে, তার কারণ উৎপাদন খরচ যত দিন ধরে বেশি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো না। আর একই সঙ্গে আমাদের আসলে এই যে ট্যারিফ পলিসিটাকে একটুখানি রেশনালাইজ করা দরকার, যে বাইরে থেকে যে সমস্ত আমরা পণ্যগুলো নিয়ে আসি, তো সেগুলোর ক্ষেত্রে উচ্চ যে শুল্ক এবং একই সঙ্গে যে আমাদের যে সাপ্লিমেন্টারি ডিউটি এটা অনেক বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওইখানে আসলে এই জিনিসপত্রের দাম বাড়ায়। তো সব মিলিয়ে আসলে এমন ব্যবস্থা নিতে হবে এখন, যাতে করে আমাদের জিনিসপত্রের দামটা সহনীয় সীমার মধ্যে রাখার জন্য নীতিগত পরিবর্তন, শুল্কের পরিবর্তন, একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা, এই 3টি কাজ করতে পারলে আমি মনে করি যে যেহেতু বাজেট আসছে, বাজেট নিয়েই নানান আলোচনা হচ্ছে যে বাজেটে ভোক্তাদের স্বস্তি দিতে কি করা যায়। বাজেট ঘাটতি মেটাতে আমরা যেটা বলছিলাম যে সঞ্চয়পত্রের সুদহারের যে সঞ্চয়পত্রের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা সরকারের কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে অত বেশি কিন্তু নির্ভরশীলতা নেই, মানে আগামী অর্থ বছরের বাজেটে হয়তো 20,000 কোটি টাকার মধ্যে এটা প্রস্তাব করা হতে পারে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে টার্গেটটা করা হয় প্রতি বছর অন্তত গত 2টি অর্থ বছরে, তো সেখানে কিন্তু এই টার্গেটটা ফুলফিল হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা যে সমস্ত রেস্ট্রিকশন দিয়ে রেখেছি আসলে সঞ্চয়পত্রের মধ্যে, যে এটা কেনা এবং এটার জন্য যে পেপার সাবমিশন, তো এখন ওই জায়গাতে রিল্যাক্স করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন একটা হলো যে শুধুমাত্র টিন সার্টিফিকেটটা দিলেই হবে, তো এটা করতে পারলে আমি মনে করি যে কিছুটা হয়তো সারা পারবে।
কিন্তু তারপরে আমি মনে করি যে এটা যথেষ্ট নয়। আমাদের বাজেট ঘাটতি তো অনেক বেশি হবে এই যে আগামী অর্থ বছরে, যেহেতু বিদেশি যারা দাতা সংস্থা রয়েছেন তারা হয়তো সেভাবে আসলে অর্থ সাহায্য করবেন না, বা ব্যাংকগুলো থেকেও হয়তো সরকার ওইভাবে আসলে অর্থটা পাবেন না, যেটা ঋণ নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে উচ্চ সুদের সঞ্চয়পত্রের বিকল্প কি হতে পারে? আসলে এখন আমি মনে করি যে অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো আছে সেটার তুলনায় কিন্তু এখন আর উচ্চ সুদের নেই আসলে এই সঞ্চয়পত্র। তো সুতরাং ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এইটাকে আর একটু কীভাবে ফ্লেক্সিবল করা যায়, মানুষের অ্যাক্সেস কীভাবে বাড়ানো যায় সেটা একটু চিন্তা করতে হবে, এবং করে অন্তত যে টার্গেটেড যে লোন, তো সেই অনুযায়ী যদি আমরা এটা করতে চাই তাহলে 20,000 কোটি টাকা আসলে কোনো সমস্যা নয়। মানে আমি মনে করি যে এটাতে কিছুটা যদি সুদের হার বেশিও থাকে তারপরে এটা কিন্তু সোশ্যাল রিটার্ন অনেক হাই। তার কারণ যে মানুষরা এটা কিনছেন তারা কিন্তু হয়তো অবসরভোগী অথবা নিম্ন আয়ের মানুষ বা অন্য একটু সুবিধাবঞ্চিত মানুষের এর মধ্যে আছেন। যে প্রতিষ্ঠানগুলো কিনছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই সমাজসেবার সঙ্গে জড়িত। তাই মনে করি যে যেহেতু সামাজিক একটা ইতিবাচক প্রভাব আছে এই সঞ্চয়পত্রের এই ঋণের সুদের, সুতরাং একটু বেশি যদি সুদের হার থাকেও আমি মনে করি যে সামাজিক প্রভাবটা বেশি। তো সেইভাবে আসলে জিনিসটাকে চিন্তা করা। সরকার যদি সঞ্চয়পত্র থেকে বেশি নেয় এবং ব্যাংক থেকে যদি কম নেয় বাজেট ঘাটতি মেটাতে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের উপর বা ব্যবসায় প্রভাব পড়ার কোনো হ্যাঁ না, এটা একটা সম্ভাবনা আছে। তার কারণ ব্যাংকগুলো কিন্তু এমনিতেই এখন এটা পুঁজির ঘাটতিতে আছে। তো তারা যদি আসলে বেসরকারি খাতে বেশি ঋণ দিতে পারে তাহলে সেক্ষেত্রে সেটার কিন্তু অর্থনৈতিক প্রভাব বেশি। তার কারণ সরকারকে যখন ঋণ দিতে যায় তখন সরকার হয়তো দীর্ঘমেয়াদে হয়তো কোনো একটা ডেভেলপমেন্টে সেটা ইনভেস্ট করে। তো তখন কিন্তু যে আবার জনগণের উপরে সেই যে সুদের হারটা পরিশোধ করার দায়টা পড়ে যায়। তাই মনে করি যে এখন আসলে বেসরকারি খাতের জন্যেই ঋণের যে সুযোগ সেটা বাড়ানো উচিত, এবং সরকার যাতে ব্যাংক থেকে ঋণ কম করে তো সেইভাবে আসলে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সঞ্চয়পত্রের কারণে আমরা জানি যে সামাজিক সুরক্ষা খাতের একটি অংশের মধ্যে সঞ্চয়পত্র যুক্ত, তো সেক্ষেত্রে সেই খাতে প্রভাব পড়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ অবশ্যই। আমি মনে করি যে যেহেতু সঞ্চয়পত্রের একটা উদ্দেশ্য হচ্ছে সামাজিক সুরক্ষা, এবং সেইভাবেই কিন্তু আমাদের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোতে একটা অ্যালোকেশন ধরা থাকে। তো সেইভাবে আসলে জিনিসটাকে দেখে আমি মনে করি যে টার্গেটটা দেওয়া হবে আগামী অর্থ বছরের বাজেটে, তো সেইটাকে পূরণ করার জন্য সরকারের কিছু নীতিগত পরিবর্তন দরকার। তার কারণ শুধুমাত্র সুদের হারের দিকে তাকালে হবে না, আমাদের আসলে দেখতে হবে যে সার্বিকভাবে অর্থনীতির উপরে, বিশেষ করে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, যারা হচ্ছে অবহেলিত সুবিধাবঞ্চিত এবং যারা বয়স্ক জনগোষ্ঠী, তো তাদের জন্য আসলে এই প্রোডাক্টটাকে কীভাবে অ্যাভেলেবল করা যায়, তো সেই বিষয়টা আসলে আমাদের নজরের মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেইভাবেই আসলে বাজেটের ইনস্ট্রাকশনও দরকার। সেভাবে দিলে এবং সেই পরিবর্তনগুলো আসলে আমি মনে করি যে অনেকে উৎসাহিত হবেন এখানে বিনিয়োগ করতে। তবে অবশ্যই আমাদের দেখতে হবে যেন একটু কম আয়ের মানুষেরা একটু বেশি করে এই সঞ্চয়পত্র কিনেন, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে স্থানীয় যে সমস্ত ডাকঘর বা অন্যান্য ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানগুলো যারা সঞ্চয়পত্র বিক্রি করে তাদের ইনস্ট্রাকশন এভাবে দিলে আমি মনে করি যে এইটার বিক্রিটাও বাড়বে, এবং এইভাবে জনগণকে বলতে হবে যেন ম্যাচুরিটি আগেই যেন তারা জিনিসটাকে না ভাঙান, মানে সঞ্চয়পত্রটা। তাহলে সেক্ষেত্রে এই যে সরকারের উপরে যে সুদ পরিশোধের দায় সেটা কমবে। 2 তারিখে বাজেট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাজেট ঘোষণা হওয়ার। তো সেক্ষেত্রে এবছর অর্থনীতির যে পরিস্থিতি, মূল্যস্ফীতি বা সবকিছু মিলিয়ে বাজেটে আসলে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত বা কেমন হওয়া উচিত এবছরের বাজেট? আমি মনে করি যে সামাজিক নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মূল্যস্ফীতির চাপ, তারপরে কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, এগুলোর কারণে কিন্তু মানুষের জীবনযাত্রায় অনেক চাপ বেড়ে গেছে, এবং যারা গরিব মানুষ তাদের জীবনযাত্রা আরও বেশি অসহনীয় হয়ে উঠেছে। এবং বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন দেখা গেছে যে এই বছর নতুন করে 30 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। তাদের জন্য কি হবে? সুতরাং আমি মনে করি যে প্রথমে সামাজিক নিরাপত্তা, দ্বিতীয়ত হচ্ছে যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, যাতে অপচয় কম হয়, দুর্নীতি যাতে না হয় সেটা ব্যবস্থা করা, এবং একই সঙ্গে পুরো বাজেটটাকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড করতে হবে। আগে যেরকম গ্রোথের ওরিয়েন্টেড ছিল যে আমরা সর্বোচ্চ কীভাবে আসলে প্রবৃদ্ধি করতে পারি, তো সেটাই আমরা চিন্তা করতাম। কিন্তু আমি মনে করি যে উন্নয়ন এবং সুষম বন্টন সেই দিকে একটু যেতে হবে, এবং একই সঙ্গে আমাদের যেটা বলছিলেন যে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে সঞ্চয়পত্র এবং বাজেট নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির।